প্রবাস থেকে প্রথম ভোট স্লোগানে রিয়াদে প্রশিক্ষণ কর্মশালা, গণতান্ত্রিক প্রক্রিয়া দৃঢ় হবে আশা সংশ্লিষ্টদের। বিশ্বের জনবহুল তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা, শীর্ষে এশিয়ার আরেক শহর ইন্দোনেশিয়ার জাকার্তা। স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসের সংবাদে, সঙ্গে আছি আমি শিনজু মুনিরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশের অনুরোধ পর্যালোচনা করছে ভারত, এমনটি জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বুধবার এক সংবাদ ব্রিফিংয়ে কথা জানান তিনি। রণধীর জয়সওয়াল জানান, ঢাকার দেয়া চিঠি পেয়েছে দিল্লি। বিষয়টি ভারতের চলমান বিচারিক ও আইনি প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনা চলছে। ভারত সব পক্ষের সঙ্গে গঠনমূলক যোগাযোগ বজায় রাখতে চায় বলেও জানান তিনি। আমরা ফেরত পাঠানোর অনুরোধটি পেয়েছি, এটি এখন পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে আমাদের বিচারিক এবং অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে পাঠানো চিঠির জবাব এখনো পায়নি ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিংয়ে কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপে নেই বলেও জানান উপদেষ্টা। আসন্ন নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলেও মন্তব্য করেন তিনি। গত বছর জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবাধিকার অপরাধে দোষী সাব্যস্ত করে 17 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য গত শুক্রবার দিল্লিতে কূটনৈতিক পত্র পাঠায় ঢাকা, যার উত্তরের অপেক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, ভারতকে পাঠানো নোট ভার্বালের সহসাই উত্তর আশা করছে না ঢাকা। আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। কিন্তু আগের চিঠিতে উত্তর পাইনি এখনো, কাজে এটা একেবারে কালকে আমাকে এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না, তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। তৌহিদ হোসেন আরও জানান, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপ নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আসন্ন নির্বাচনে ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। নির্বাচন উপলক্ষে তারা পাঠাবেন, অবজারভার পাঠাবেন, বাকিটুকু নির্বাচন কমিশনের বিষয়। ফ্রান্সের সাথে এয়ারবাস বোয়িং ক্রয় চুক্তি বাতিল নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সম্পর্ক নষ্ট হবে না বলেও জানান তিনি। আমি মনে করি না এই কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। বিশেষজ্ঞদের মতামতের বাইরে গিয়ে আমরা রাষ্ট্রদূত অথবা অন্যরা কি বলবেন সেটার ভিত্তিতে আমার মনে হয় এটা কেনাকাটা কাজটা হবে। মিয়ানমারে আসন্ন নির্বাচন দিয়ে বাংলাদেশের কোনো ধরনের লাভ হবে না, তাই সেখানে পর্যবেক্ষক পাঠাবে না বাংলাদেশ বলেও সাফ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। প্রবাস থেকে প্রথম ভোট এই স্লোগানকে প্রতিপাদ্য করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালট ভোট প্রক্রিয়া ও রেজিস্ট্রেশন সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে সৌদি আরবের রিয়াদে। নির্বাচন কমিশন ও দূতাবাসের এই যৌথ উদ্যোগ প্রবাসীদের ভোট দানে উৎসাহিত করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। সৌদি আরবের রিয়াদ থেকে রুস্তম খানের পাঠানো তথ্যচিত্রে নেক্সট রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রবাসী বসবাসকারী বাংলাদেশিদের প্রবাস থেকে প্রথম ভোটিং এর স্লোগানকে প্রতিপাদ্য করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ব্যালট ভোটদান প্রক্রিয়া ও রেজিস্ট্রেশন সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সৌদি আরবের রিয়াদে। রিয়াদের উদ্যোগে দূতাবাসের অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভায় আয়োজন করা হয়। এতে রিয়াদ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন পেশার প্রবাসীরা অংশ নেন। এই উদ্যোগে আমি সাধুবাদ জানাই, এর মাধ্যমে আমরা সুন্দরভাবে ভোট দিতে পারবো। প্রবাসীদের ভোটের ব্যাপার নিয়ে সেটা এখানে অ্যাম্বাসেডর এবং এমবেসি থেকে আমাদেরকে ভালো একটা ব্রিফিং দিছে। এত বড় একটা উদ্যোগ বাংলাদেশ সরকার প্রধান ডক্টর ইউনূস আমাদের জন্য করে দিয়েছেন। এর জন্য আমি বাংলাদেশের সরকার প্রধান উপদেষ্টা সহ কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা সবাইকে প্রবাসীদের পক্ষ থেকে
আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। দূতাবাস জানায় প্রাথমিকভাবে রিয়াদে এই কর্মশালা অনুষ্ঠিত হলেও পর্যায়ক্রমে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে এমন আরো কর্মশালা আয়োজন করা হবে। প্রবাসীদের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের এটি প্রথম উদ্যোগ হওয়ায় আয়োজনটির সময়ের স্বল্পতা, প্রচার প্রচারণা ও বাস্তবায়ন পদ্ধতিতে কিছুটা সীমাবদ্ধ থাকলেও প্রবাসীদের আগ্রহ ও উদ্দীপনা ছিল দৃশ্যমান। সৌদি আরবের 27-28 বছরের ভিতরে পাই নাই। আমাদের বাংলাদেশ সরকার, বাংলাদেশের ইলেকশন কমিশনার আমাদের প্রবাসীদের জন্য যে সুযোগ করে দিয়েছে। আমি অ্যাকচুয়ালি পোস্টাল ভোটের যে বিষয়টি, এটি মূলত প্রবাসীদের জন্য সত্যিকার অর্থে কঠিন একটা ব্যাপার। অনেকেই এখানে যারা শ্রমিক হিসেবে আছে তারা এই বিষয়গুলো তাদের সম্যক কোনো জ্ঞান নাই। ভোটারদের জন্য পোস্টাল ভোট বিধির একটা কর্মশালা আয়োজন করেছিল, ওনারা যথেষ্ট সুন্দরভাবে আয়োজন করেছে। আমরা নির্বাচন কমিশন ও দূতাবাসের এই যৌথ উদ্যোগ প্রবাসীদের ভোটদানে উৎসাহিত করবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ আরো সুদৃঢ় হবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের সুষ্ঠু নির্ভরযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি। রাজধানীতে ডিক্যাপ টকে এসব কথা জানান জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটচ। এ সময় জুলাই অভ্যুত্থান, শেখ হাসিনার বিচার ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। তার মতে সুশাসন প্রতিষ্ঠায় গণতন্ত্রের পথকে প্রসারিত করতে হবে। একই সঙ্গে নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলোর সহাবস্থানে থেকে সংলাপ চলমান রাখার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ আয়োজিত ডিক্যাপ টকের এবারের অতিথি জার্মান রাষ্ট্রদূত রুডগার লর্ডস। বাংলাদেশের সাথে দ্বিপাক্ষীয় সম্পর্ক, বাংলাদেশের নির্বাচন এসব নিয়েই লিখিত বক্তব্য রাখেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, নির্বাচনে কোনো সহিংসতা হবে না, সর্বোচ্চ ভোটের উপস্থিতি হবে, এমন নির্বাচনকেই আদর্শ নির্বাচন বলে মনে করেন জার্মানি। Participatory elections. It means that a plurality of parties can participate in a peaceful election campaign where parties refrain from political violence amongst each other. শেখ হাসিনার বিচার প্রসঙ্গে তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার যারা করছে তাদের বিচার হওয়া জরুরি, তবে ফাঁসি সমর্থন করে না তার দেশ। It's of key importance to have a legal way to confront the injustice of the past. The European Union and Germany has always been against the death penalty. ফ্রান্স থেকে এয়ারবাস কেনার চুক্তি করেও না কেনার বিষয়টি ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোর সাথে সম্পর্কে প্রভাব ফেলবে কিনা এর উত্তরও জানান জার্মান রাষ্ট্রদূত। Would that have implications on our trade relations? Of course it would, and we will continue to have close business relations because it's in mutual interest. But if you ask me, would it have consequences, or would it have some impact? Consequences, perhaps it's too strong to say, but would it have some impact? Yes, it would. এছাড়া নির্বাচনের পর রিকনসিলিয়েশনের জন্য আবারও রাজনৈতিক দলগুলো সংলাপ চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন তিনি। Stay committed to the reform process also after the elections. প্রমাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। টোকিওকে সরিয়ে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হিসেবে জায়গা করে নিয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, যেখানে 41.9 মিলিয়ন মানুষ বাস করে। তারপরেই আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সম্প্রতি জাতিসংঘের একটি নতুন প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের বিশ্ব নগরায়ন সম্ভাবনা 2025 প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের 33টি মেগাসিটির মধ্যে 19টি এশিয়ায় অবস্থিত এবং শীর্ষ 10টির মধ্যে 9টি। জাকার্তা, ঢাকা এবং টোকিও ছাড়াও শীর্ষ 10টিতে থাকা অন্যান্য এশীয় শহরগুলোর মধ্যে আছে ভারতের নয়াদিল্লি, কলকাতা, চীনের সাংহাই, ফিলিপাইনের ম্যানিলা। আন্তর্জাতিক ম্যানস ডে উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হলো এক জমকালো আয়োজন। দুবাইয়ে আন্তর্জাতিক ম্যানস ডে উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে সাফল্য, সততা ও মানবিক মূল্যবোধকে আরও একবার সম্মান জানানো হলো। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও খেলাধুলার গল্প পরিবেশন করা হয় বিদেশি অতিথিদের সামনে। আন্তর্জাতিক মেন্স ডে উপলক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত হলো বর্ণিল এক আয়োজন। এশিয়ার 12টি দেশে প্রায় 4 শতাধিক পুরুষ এতে অংশ নেন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য নির্বাচন করা হয় 30 জন উদ্যমী ও সফল ব্যক্তিকে। তাদের হাতে তুলে দেওয়া হয় মেন্স অ্যাওয়ার্ড। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের 3 সাংবাদিককে দেয়া হয় সাকসেসফুল মিডিয়া পার্সোনালিটি সম্মাননা। সাকসেসফুল
ম্যান হিসেবে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি, এটা তার একটা উদাহরণ। ইনশাআল্লাহ আমরা আগামীতে এটা আরো অনেক বড় পরিসরে আমরা আয়োজন করব। উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর বো আব্দুল্লাহ, পাশাপাশি ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের অতিথিরাও ছিল। মেন্স ডে উপলক্ষে প্রদর্শিত বিশেষ ভিডিও প্রতিবেদনে পুরুষের জীবনের সংগ্রাম, পরিবার গঠন, শান্তি প্রতিষ্ঠা ও সামাজিক অবদান তুলে ধরা হয়। ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, এআই বিশেষজ্ঞ, কন্টেন্ট ক্রিয়েটর, সঙ্গীত শিল্পী, পেশাজীবী, সাংবাদিক ও নির্মাতা সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা 30 জনকে সম্মাননা দেওয়া হয়। অনেক ভালো লাগছে, কারণ ছেলেদেরকে নিয়ে সহজে সেলিব্রেশন হয় না। পুরুষের যে এটা চিন্তাধারা, একদম পুরুষ যোদ্ধা, এই জিনিসটা সবাই বোঝার মতো ক্ষমতা রাখবে। রবি চৌধুরী ভাইকে অনেক অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ উনি ডিফারেন্ট একটা প্রোগ্রাম করে আমাদেরকে সম্মানিত করেছেন। সন্দেহে খুবই প্রশংসার দাবিদার। পুরুষদেরকে সম্মানিত করেছে, পুরুষদেরকে অনুপ্রাণিত করছে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও খেলাধুলার গল্প পরিবেশন করা হয় বিদেশি অতিথিদের সামনে। পাশাপাশি আরব অঞ্চলের সংস্কৃতিও তুলে ধরা হয় ভিন্ন আঙ্গিকে। শীতের শুরুতে এমন জমকালো আয়োজন দর্শকদের মুগ্ধ করে দারুণ ভাবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিপুল সংখ্যক প্রবাসীর উপস্থিতিতে যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত স্থানে দ্রুত স্থাপনা নির্মাণের দাবিতে জনসভা হয়েছে। ইউকে শাখার আয়োজনে সোমবার সন্ধ্যা 6টায় পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, দীর্ঘ প্রত্যাশিত এই বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ দ্রুত শুরু করতে দেশে বিদেশে থাকা সুনামগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হতে হবে। সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির সভাপতি, শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ আবুল লেইচ। বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও আরোগ্য কামনায় জাতীয়তাবাদী যুবদল বাহরাইনের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানী মানামার ভিলেজ বাংলা রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবনেতা আবুল বাশার তালুকদার। যৌথভাবে সঞ্চালনা করেন সর্দার রুবেল হক ও মাকসুদ আলম। প্রধান অতিথি ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির প্রধান উপদেষ্টা সাবের আহমেদ। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র সহসভাপতি ও ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আকবর হোসেন। ইসলামের ইতিহাসে সমৃদ্ধ দেশ জর্ডান, যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বহু নবী রাসূলের স্মৃতি বিজড়িত স্থান আজও অক্ষত রয়ে গেছে। জর্ডানের জাতীয় মসজিদের পাশের একটি জাদুঘরে সংরক্ষিত আছে বিশ্বনবীর নিজ হাতের সিলমোহর সমৃদ্ধ এক মূল্যবান পত্র। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে রচিত সেই পত্রে উল্লেখ করা হয়েছে, আল্লাহর বান্দা ও তার রাসূল মুহাম্মদের পক্ষ থেকে বাইজেন্টাইন সম্রাট হেরাক্লিয়াসের প্রতি যারা হেদায়েতের অনুসরণ করে তাদের উপর শান্তি বর্ষিত হোক। এই ঐতিহাসিক পত্রটি সহিহ আল বুখারীর বর্ণনা অনুযায়ী ইসলামের দাওয়াতি ইতিহাসে অমূল্য দলিল হিসেবে বিবেচিত। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পুত্র জয় ও কন্যা পুতুলের বিরুদ্ধে পৃথক 3 মামলার রায় আজ। অভিযোগ আছে অবৈধ পন্থায় 10 কাঠার 3টি প্লট তিনি ও তার 2 সন্তান জয় পুতুলের নামে বরাদ্দ নেন শেখ হাসিনা। 4 মাসের বিচারিক কার্যক্রম শেষে কাল রায় ঘোষণা করবেন বিচারিক আদালত। সর্বোচ্চ শাস্তির আশা করছেন দুদকের আইনজীবীরা। জুবায়ের সানির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছর 5 আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। জুলাই আগস্টে গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি এখন শেখ হাসিনা ও তার পরিবার। এরপর থেকেই একের পর এক সামনে আসছে শেখ হাসিনার 16 বছরের দুর্নীতি আর অপশাসন। এর মধ্যে মিথ্যা তথ্য ও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলে প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে চলতি বছরের জানুয়ারিতে আলাদা 3টি মামলা করে দুদক। গত 10 মার্চ এসব মামলার তদন্ত শেষ হয়। 31 জুলাই শেখ হাসিনা সহ সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। 4 মাসের বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য দেয় 91 জন। 29 অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন রাজুক কর্মকর্তা খুরশিদ আলম। এরপর 3 মামলায় সাক্ষ্য দেয়া সব সাক্ষীকে রিকল করে জেরা করেন তার আইনজীবী।
গত 23 নভেম্বর আত্মপক্ষ সমর্থনে খুরশিদ আলম নিজেকে নির্দোষ দাবি করলেও পলাতক থাকায় এ সুযোগ পাননি হাসিনা, জয়, পুতুল সহ 23 আসামি। যুক্তিতর্ক শেষে 27 নভেম্বর রায়ের দিন ধার্য করেন বিচারক। দুদকের আইনজীবীর দাবি, দলিল, দস্তাবেজ সহ সাক্ষ্য দ্বারা প্রমাণিত হয়েছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে 6টি প্লট হাতিয়ে নিয়েছেন শেখ হাসিনা। মন্ত্রণালয় থেকে যে সমস্ত নির্দেশনা বা কোনো কিছু আছে সেগুলো তো ডকুমেন্টারি। আমরা ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে আমরা মামলাটা প্রমাণ করেছি যে এই প্লটটা শেখ হাসিনা তার পরিবার যে প্লট নিয়েছে সেটা তারা অসৎ উপায় দুর্নীতির মাধ্যমেই এই প্লটগুলো তারা গ্রহণ করেছে। দুদকের আরেক আইনজীবীর মতে, মেয়ের আবদার রাখতেই সাবেক প্রধানমন্ত্রী নিজে 2 সন্তানের নামে প্লট বরাদ্দ নেয়। দুদকের আশা, এসব মামলায় শেখ হাসিনা সহ সব আসামি যাবজ্জীবন কারাদণ্ড পাবে। রাজুকের এক প্লট পাওয়ার জন্য যেখানে প্রথমত আবেদন থাকতে হবে, সে আবেদন নাই, সে আবেদনটা শুধুই আবদারে পরিণত হয়েছে। পাশাপাশি ঢাকা শহরে যদি তার নামে কোনো বাড়ি থাকে, ফ্ল্যাট থাকে, তাহলে রাজুকের প্লট পাওয়ার যোগ্য নন। এ মামলার রায় আগামীর জন্য বড় এক শিক্ষা হয়ে থাকবে বলে মনে করেন এই সিনিয়র আইনজীবী। এটা একটা লেসন হবে, অর্থাৎ যারা তোষামতিতে ব্যস্ত থাকে, যারা বাজে বন্দোবস্তে ব্যস্ত থাকে, নত জানো যে এই কর্মকর্তা কর্মচারী, ওদের উপর একটা লেসন হবে যদি এই রায়টা হয়ে এটা এক্সিকিউট হয়। কিছু কিছু অপরাধের যদি আমরা বিচার না করতে পারি, দণ্ড না দিতে পারি, অপরাধ তো কমবেই না, অপরাধ বেড়ে যাবে। একই অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন রেহানা এবং তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে 1 ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। এছাড়া প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে রেহানার 2 সন্তান রাদওয়ান ও আজমিনার বিরুদ্ধে 2 মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানি চলমান রয়েছে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। দেশের বিরুদ্ধে দেশি বিদেশি চক্রান্ত থেমে নেই, তবে ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা কখনোই সফল হবে না, এমনটি বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ ডক্টর মিলন দিবস উপলক্ষে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি এই কথা বলেন। তারেক রহমান লেখেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অকুতভয় শহীদ ডক্টর মিলনের আত্মদানে হারানো গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়। তার আত্মদানের মধ্য দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলন চূড়ান্ত বিজয়ের পথে ধাবিত হয়। এবার জেএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে সব ধরনের কার্যকর ব্যবস্থা নিতে হবে। ক্ষমতায় গেলে আর্থিক খাতে বড় ধরনের সংস্কার করবে বিএনপি, এসব কথা বলেছেন দলটির নেতারা। করাইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তারা। সাম্প্রতিককালে বাউলদের উপর হামলার সুষ্ঠু তদন্তও চেয়েছেন তারা। বুধবার কয়েকটি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। মির্জা ফখরুলের কথায় উঠে আসে করাইল বস্তিতে আগুনের প্রসঙ্গ। আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এই দরিদ্র মানুষগুলোর জন্য একটি চরম আঘাত। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন এবং সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে অগ্নিকাণ্ডের জন্য প্রকৃত ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি দাবি। সম্প্রতি বাউলদের উপর হামলার ঘটনার নিন্দাও জানান বিএনপি মহাসচিব। আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা তীব্র নিন্দা জানাই। এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের ঐতিহ্যে মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ায়, তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। আমরা অবশ্যই এটার আপনার সুস্থ তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি।
এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, ক্ষমতায় গেলে আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে, অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা ছাড়া কোনো দেশ চলতে পারে না, কোনো প্রতিষ্ঠান চলতে পারে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে দোয়া মাহফিলের আয়োজন করে মহিলা দল। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশে গণতন্ত্র সুসংহত করতে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠার যে অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। কারণ 15.5 বছর শেখ হাসিনা জনগণের সরকার গঠন করার যে জনগণের যে ক্ষমতা সেটা কেড়ে নিয়েছিল। সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে অন্তর্বর্তী সরকার। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান রুহুল কবির রিজভী। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।